শেখ হাসিনার মামলার রায় ঘিরে টান টান উত্তেজনা। ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে সাবেক আইজি রাজসাক্ষী মামুনকে। কিছুক্ষণের মধ্যে সরাসরি সম্প্রচার। ন্যায় বিচারের অপেক্ষায় ভুক্তভোগী ও সন্তান হারানো পরিবারগুলো। শেখ হাসিনার সর্বোচ্চ সাজা হলেই পূর্ণতা পাবে ২৪-এর সংগ্রাম, বলছেন তরুণরা। সফলভাবে সেই রায়টা কার্যকর করতে পারে এবং শাস্তির আওতায় তাকে আনতে পারে। ইন্টারপোলের মাধ্যমে তাকে যাতে দ্রুত সময়ের মধ্যে দেশে আনা হয় এবং রায় কার্যকর করা হয়। শেখ হাসিনা যে অত্যাচার করেছে তার জন্য তাকে একবার না ১০০০ বারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে সেটিও তার জন্য কম হবে। রাতে রাজধানী সহ বিভিন্ন স্থানে যানবাহনে আগুন ও ককটেলের বিস্ফোরণ। নাশকতাকারী সন্দেহে কয়েকজনকে গ্রেফতার। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। দর্শক, ইতিমধ্যেই আপনারা যেমনটি অবগত এবং আপনাদেরকে শিরোনামেও জানিয়েছিলাম, ২০২৪ সালের ছাত্র গণ অভ্যুত্থান এবং জনবিক্ষোভ সেটিকে দমনকে কেন্দ্র করে মানবতা বিরোধী অপরাধের মামলায় জুলাই গণহত্যায় শেখ হাসিনার মামলার রায় ঘিরে টান টান উত্তেজনা চলছে। এই মামলায় আরও ২ জন আসামিও রয়েছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালে প্রবেশ করেছে প্রসিকিউশন টিম এবং হাজির করা হয়েছে সাবেক আইজিপি যিনি রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তাকেও। কিছুক্ষণের মধ্যেই সরাসরি সম্প্রচারিত হবে এই রায় এবং আমরা এই ব্যাপারে বিস্তারিত জানবো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ আমাদের জন্য অপেক্ষা করছেন। দেখে আসতে চাই কি আপডেট আছে তার কাছে। সবুজ, যেমনটি আমরা দর্শকদের জানাচ্ছিলাম, রাজসাক্ষীকে তো ইতিমধ্যেই সেখানে হাজির করা হয়েছে। সবাই আসলে মুখে আছে এই রায়ের দিকে। রায় ঘোষণা কখন নাগাদ শুরু হতে পারে আমাদেরকে জানাবেন। বৃষ্টি 11টার দিকে আদালত বসার কথা। এর মধ্যেই বিচারকরা এজলাসে ঢুকেছেন। প্রসিকিউশনের যে টিম তারাও এজলাসে ঢুকেছেন এবং এর পাশাপাশি যারা বিচার প্রার্থী, যারা এই মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন, সেই সাক্ষীরাও আসলে আদালতে এসেছেন এবং তারাও এর মধ্যেই এজলাসে ঢুকেছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে এই যে কাঙ্ক্ষিত রায়, যে বহুল প্রত্যাশিত রায়, যেটির জন্য সারা দেশবাসী আসলে অপেক্ষা করছে এবং বিগত কয়েকদিন ধরেই এই রায়কে কেন্দ্র করে এই ট্রাইব্যুনালের দিকে সবাই দৃষ্টি রাখছে, সেটির অপেক্ষায়, সেই অপেক্ষার পালা হয়তো কিছুক্ষণের মধ্যে শেষ হবে। হয়তো আদালত 11টার কিছুক্ষণের মধ্যে যদি শুরু হয়ে যায়, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এই রায়টি, যেহেতু আমরা যতটুকু জানতে পেরেছি সংক্ষিপ্ত রায় দেয়া হতে পারে, সেই হিসাবে বলা যায় যে খুব অল্প সময়ের মধ্যেই রায়টি আদালত রায় দিবেন এবং সেই অপেক্ষায় আসলে আমরা সবাই অপেক্ষা করছি। এখানে স্বজন যারা রয়েছেন, নিহতদের স্বজন, যারা জুলাই যোদ্ধা, তারা আহত যোদ্ধা, তারাও এসেছেন আমাদের সঙ্গে। আসলে এই আদালত প্রাঙ্গণে উপস্থিত রয়েছেন, ট্রাইব্যুনালে উপস্থিত আছেন আমাদের সহকর্মী, আমাদের হোম অ্যাফেয়ার্স এডিটর আব্দুল্লাহ তুহিন। তার কাছে মূলত জানতে চাই যে এই যে ট্রাইব্যুনাল আইন, সেই ট্রাইব্যুনাল আইনে এই যে মামলাটি, এই মামলার আজকে রায় প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করা হয়েছে। আপনি কি মনে করেন যে এই আইনে আসলে কতটুকু শাস্তি হতে পারে? যে আইন আছে এটি আসলে প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। বেশ কয়েকটি অভিযোগেই বলা যায়। আপনি জানেন যে এখানে 5টি অভিযোগ আনা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী যিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, এই মামলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বলা হচ্ছে যে দেশের প্রথম কোনো প্রধানমন্ত্রী এই ট্রাইব্যুনালে বিচার হচ্ছে এবং তার শুধু বিচারের ধরনটা যদি আপনি চিন্তা করেন যে মানবতা বিরোধী অপরাধ, মানে কতটা নৃশংসতা, অভিযোগটা কত নৃশংস হলে সেটা মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে চলে আসে। সেখানে প্রথম যদি আপনি সেই 16 জুলাই সেই আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে যে উস্কানি দিয়ে যে অভিযোগটা শুরু হয়েছিল, তারপরে আন্দোলন আপনার গতি পেয়েছে, আন্দোলন বিক্ষুব্ধ হয়েছে, তারপরে লেথাল উইপেন ব্যবহারের যে অনুমতি দেওয়া হয়েছে, হেলিকপ্টার থেকে হামলার যে অনুমতি দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, এগুলোর পাশাপাশি বাকি যে অভিযোগ যদি আপনি দেখেন যে আশুলিয়ায় 6 আন্দোলনকারী 6 জনকে
পুড়িয়ে হত্যা, সে পুড়িয়ে শুধু নয়, তাদেরকে গুলি করে হত্যার পর তাদেরকে ভ্যানের উপরে, আপনার মনে আছে কিনা সে দৃশ্য, দেশবাসী হয়তো দেখছে যে ভ্যানের উপরে যেমন কোরবানির সময় চামড়া যখন দুইজন ধরে গরুর চামড়া উপরে ফেলে দেয়, ঠিক সেরকম সেখানেরও ভয়াবহ ঘটনা আছে যে যখন আগুনে পুড়িয়ে দেওয়া হচ্ছিল তখন একজন সেখানে জীবিত ছিল, সে জীবিত মানুষকেও পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটার ভিডিও ফুটেজ এভিডেন্স সহই এখানে প্রমাণ করা হয়েছে। এছাড়া আশুলিয়ার পাশাপাশি আবু সাইদকে যে গুলি করে হত্যা, সেটি সারা দেশবাসী আসলে দেখেছে গণমাধ্যমের। আবু সাইদের হত্যা তো সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। তারপরে আপনার চাংখারপুলে যে 6 জন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে, আপনার হাতে ক্ষমতা আছে, আপনার হাতে সব কিছু আছে, কিন্তু যারা নিরস্ত্র, যারা প্রতিবাদ করছিল তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তাদের প্রতি আপনি লেথাল উইপেন ব্যবহার করার নির্দেশ দিয়ে সরাসরি পাখির মতো গুলি করে মেরেছেন। এই নজির স্থাপন করা হচ্ছে যে এরকম ক্ষমতার অপব্যবহার করলে কেউ আইনের ঊর্ধ্বে নয়। ক্ষমতা আপনি আছে, কিন্তু নন লেথাল উইপেন ইউজ করছেন আপনি নিরস্ত্র জনতার উপরে, নিরস্ত্র আন্দোলনকারীদের উপরে। এর শাস্তি কি হতে পারে, আজকে এটার একটা নজির স্থাপন করা হলো যে ভবিষ্যতে যারা এরকম রাষ্ট্রের দায়িত্বে থাকবেন, প্রধানমন্ত্রী হবেন, তারা যদি এইরকম ক্ষমতা এক্সিকিউট করতে চান তাহলে তাদের পরিণতি কি হতে পারে, সেটার একটা লেসন কিন্তু এই আজকের এই রায়ের মাধ্যমে হতে যাচ্ছে বলে আমরা মনে করছি। এমনকি যারা শহীদ পরিবার, যারা ভুক্তভোগী, হাজার হাজার ভুক্তভোগী, আজকে আমরা দেখেছি একজন চোখ নেই, আরেক চোখ দিয়ে আজকে সে রায়টা দেখতে এসছে। একজন মা আসছে, তার শহীদ আহনাফের মা, কারো বাবা আসছে, তারাও সেই নৃশংসতার বিচার চাচ্ছেন যেন ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো রাষ্ট্রশক্তি বা আর কোনো রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে কেউ যেন এরকম দানবে পরিণত না হয়, সেটার জন্য আজকের এই রায় একটা ইতিহাস হয়ে থাকবে, ঐতিহাসিক রায় বলে আমি মনে করছি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এই মামলাটির যিনি অন্যতম আসামি ছিলেন ওই সময় জুলাই আগস্টে, যিনি আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি তৎকালীন আইজিপি ছিলেন, তিনি পরবর্তীতে এই মামলাটির রাজসাক্ষী হয়েছেন এবং তিনি ঘটনার স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন। এই ক্ষেত্রে আসলে তার সাজার বিষয়টি আসলে কি আসতে পারে, এবং এটিও একটি এই মামলাটির বেশ গুরুত্বপূর্ণ ঘটনা। যিনি এই মামলার গুরুত্বপূর্ণ ওই সময়ে জুলাই গণহত্যায় যিনি নির্দেশ দিয়েছিলেন, মূল নির্দেশ সাবেক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে এসেছিলেন, যেটি বাস্তবায়ন করেছিলেন সেটি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মাধ্যমে। সেই জায়গাতে আসলে এই বিচার প্রক্রিয়াটা কোন দিকে যাচ্ছে, তার রায় যেহেতু তিনি রাজসাক্ষী হয়েছে। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাক্ষী হিসেবে এখানে আবির্ভূত হয়েছেন। আপনি জানেন যে এই মামলার ওই অভিযোগগুলো প্রমাণের জন্য প্রায় 10,000 পৃষ্ঠা ডকুমেন্টস, বিভিন্ন আলামত, ভিডিও ক্লিপস, অনেক কিছু এখানে আদালতে উপস্থাপন করা হয়েছে। সেগুলোতে ডিফেন্স লয়াররা কিন্তু বলেছেন যে এগুলো বানানো, তৈরি করা, অথবা রাষ্ট্রীয় সংস্থা সিআইডি তাদের মাধ্যমে এগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, এগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে তার প্রশ্ন উঠেছে। কিন্তু আপনি জানেন যে যারা এই মামলার যারা সাক্ষ্য প্রমাণ জোগাড় করেন, তারা বিভিন্ন দিক থেকে তারা সাক্ষ্য প্রমাণ নিয়ে আসেন। সেই দালিলিক প্রমাণের পাশাপাশি রাজসাক্ষী এটা কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ, যে তার যে সাক্ষী মুখের জবান, এটা কিন্তু কোনো এআই দিয়েও পরিবর্তন করা সম্ভব না, অথবা কোনো সিআইডির অভিযোগ বলে যে এটা অভিযোগ বলে এটা সম্ভব না। রাষ্ট্রপক্ষ সব দিক থেকে যুক্তি প্রমাণের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ আলামত হিসেবে, গুরুত্বপূর্ণ জবানবন্দি হিসেবেই করেছে। কিন্তু তার যে বিষয়টা, এটা একটা খুবই অন্য 2 জন আসামির যেই শাস্তি হওয়া উচিত তারও সেই শাস্তি হওয়া উচিত বলে মনে করেন। কিন্তু সে যেহেতু তার নিজেকে তার আত্মপক্ষ সমন করে সে দোষ স্বীকার করেছে, তার অপরাধ স্বীকার করে আদালতের কাছে শুধু ক্ষমাই চাননি, তাকে কারা নির্দেশ দিয়েছে, কিভাবে নির্দেশ দিয়েছে, সেটা গুরুত্বপূর্ণ। আদালত বিচার প্রক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগিতা বলা হয় বা আলামত বলা হয়, এটা করেছেন। সেক্ষেত্রে তার বিচারের কি হবে, রাষ্ট্রপক্ষ কিন্তু তার বিচারের বিষয়টি ট্রাইব্যুনালের উপর ছেড়ে দিয়েছেন। বাকি 2 জনের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন, মৃত্যুদণ্ড, কিন্তু ওনার ব্যাপারে ট্রাইব্যুনালের উপর ছেড়ে দিয়েছেন যে তিনি হয়তো তাকে শাস্তি দিতেও পারেন, তার বেকসুর খালাসও হয়ে যেতে পারে। সেটাও একটি এই মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নজির হবে, যেটা একটা উদাহরণ। আমরা শুনছিলাম দৃষ্টি, এই মামলাটির আসলে যেটি আমাদের সহকর্মী তুহিন বলছিলেন যে রাজসাক্ষী সহ অন্যান্য যেই দালিলিক প্রমাণ এখানে হাজির করা হয়েছে, প্রায় 10,000 পৃষ্ঠার দালিলিক প্রমাণ,
প্রায় 1000-এরও বেশি ওই সময় অর্থাৎ জুলাই হত্যাকাণ্ডের সময়, জুলাই আগস্টের যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার সময় প্রায় 1000-এরও বেশি ভিডিও ফুটেজ আদালতের সামনে যখন এই বিচারিক প্রক্রিয়া চলে তখন আদালতের সামনে উপস্থাপন করা হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন অডিও কল অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী যিনি এই মামলার প্রধান আসামি তার বিভিন্ন অডিও কল বিভিন্ন জনের সঙ্গে যখন কথা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাসুদ কামাল, জাসদের তাদের জোট সঙ্গী, আওয়ামী লীগের জোট সঙ্গী জাসদের প্রধান হাসানুল হক ইনু সহ ফজলে নূর তাপস, তাদের সঙ্গে যে অডিও কথোপকথন সেগুলো ফরেন্সিক করা হয়েছে এবং সেগুলো আসলে এই মামলা প্রমাণের ক্ষেত্রে অনেক সহায়ক হবে। এবং বারবার বলা হচ্ছে প্রসিকিউশনের পক্ষ থেকে এই মামলার স্বচ্ছতার যে প্রক্রিয়া, যত ধরনের প্রক্রিয়া আছে সব ধরনের প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে এবং তারা সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন এবং সেই রায়ের জন্য অর্থাৎ দীর্ঘ প্রতীক্ষিত যে রায় সেই রায়ের জন্য আসলে সবাই অপেক্ষা করছে, আমরা অপেক্ষা করছি, হয়তো খুব অল্প সময়ের মধ্যে এই রায়টি দেয়া হবে। নিশ্চয়ই তখন আবার আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। বেশ কিছু তথ্য আমরা আপনার মাধ্যমে জানলাম, সহকর্মী আব্দুল্লাহ তুহিনও জানাচ্ছিল। ধন্যবাদ জানাচ্ছি দুজনকে। শেখ হাসিনার রায় ঘোষণার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। তার প্রত্যাশা শেখ হাসিনা খালাস পাবেন। আমি তো সবসময় আশা করি আমার আসামি খালাস পাক, এটা আমার আশা, এটা আমার প্রত্যাশা, এটাই স্বাভাবিক কথা, এটা হৃদয় থেকেই বলতেছি। কারণ আমি একজনের জন্য এত মাস ধরে মামলা করেছি, তা সে যদি খালাস পায় তা আমার সাথে খুশি আর কি হবে। গণহত্যা মামলার রায় দেখতে ট্রাইব্যুনাল চত্বরে অবস্থান করছেন জুলাই শহীদ পরিবারের সদস্য এবং গণ অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতা। শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাইয়ের চাওয়া সর্বোচ্চ সাজা। তার আশা রায়ের পর শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতেই রায় কার্যকর করা হবে। শেখ হাসিনাকে দেশের মাটিতে এনে এই রায় কার্যকর করাই হচ্ছে আমাদের সকল শহীদ পরিবার, আহত পরিবার এবং জনগণের একটা আশা আকাঙ্ক্ষা। গণহত্যার যে অপরাধী বিচার হবে সেই বিচারে তার সর্বোচ্চ শাস্তি কামনা করছি আমরা শহীদ পরিবার। শেখ হাসিনা যে অন্যায় অত্যাচার করেছে তার জন্য তাকে একবার না 1000বারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় সেটি শেখ হাসিনার যে অন্যায় অত্যাচার আছে তার জন্য কম হয়ে যায়। তাই আমাদের আশা যে শেখ হাসিনার সর্বোচ্চ যে শাস্তি আছে সেটি রায় প্রকাশ হবে আজকে। শুধু কি একটি রায় শান্ত হতে পারে জুলাইয়ের ছেলে হারানো মায়ের আহাজারি? আন্দোলনে গুলিতে অন্ধ হওয়া টকবগে যুবকগুলো কি চোখের দৃষ্টি ফিরে পাবে? অথবা পা হারানো সেই ছেলে পারবে কি হাঁটতে আগের মতো? দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করা এসব পরিবারের কাছে শেখ হাসিনার বিচার মানে কি? সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। চোখের পানি এখন শুকিয়ে গেছে জুলাই শহীদ নাফিজের মায়ের। সবটুকু কষ্ট এখন বুকে জমাট বেঁধেছে তার। আমি নাফিজের রুমটা হলে মুছাইতে আসতাম, খুব কষ্ট। ভারী হয়ে আসা এই মায়ের হৃদযন্ত্র আজও স্পন্দিত হচ্ছে কেবলই ছেলের বিচার দেখার আশায়। তবে যেই মা নিঃস্ব হলো চিরতরে, তার কাছে ছেলে হারানোর বিচার মানে কি? এক একটা বাচ্চার বিনিময়ে এক একটা ফাঁসি দেওয়া উচিত এবং 1400 প্রাণের বিনিময়ে 1400 বার ফাঁসি দেওয়া উচিত। কক্সবাজারে শহীদ ওয়াসিমের বাড়ির বাতাসও এখনো ভারী। ঘরের কোনায় এখনো ছেলের গন্ধ পান মা। বললেন ফাঁসি নয়, ছেলের শেষ নিঃশ্বাসে মিশেছিল যতটা কষ্ট, ঠিক ততটাই কষ্ট পাক খুনি, তবেই নামবে বুকের পাথর। আর জিল্লা করে মারি ফেলাইলে আর শান্তি পাই বাজে জেন করে গুলি করে মারি, জেন করে গুলি করে মারলে তো আর তাই শান্তি। আবু সাইদের পরিবারও অপেক্ষা করছে শেখ হাসিনার চূড়ান্ত পরিণতি দেখতে। তবে শুধু একটি রায়েই ছেলের রক্তাক্ত মুখ ভুলে যাবে বাবা মা? আবু সাইদ তো আর ফিরবে না। এখন বুকের ক্ষত নরম হবে কিভাবে? যত মানুষ মারছে তাতে 2 ফিরে ফাঁসি দিলেও শোধ হয় না। এখন বিচারটা কার্যকর হলে মনে একটু শান্তি আসবে। হাসিনার বাংলাদেশে পানি ফাঁসি দিলে বিচার করলে জিঙ্গা মাসিক জিঙ্গা ঝুলি ঝুলি মারাচ্ছে, অঙ্কে ওজন ঝুলি ঝুলি মারে। যারা চলে গেছেন ফিরবে না আর। তবে এখনো জুলাইয়ের ক্ষত বয়ে বেড়াচ্ছে হাজারো মানুষ। এদেরই একজন শাফিল। আহত ভাইদের বাঁচাতে সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। ঘাতক বুলেটে নিভে গেছে একটি চোখের আলো। বেঁচে যাওয়া অন্য একটি চোখে স্বপ্ন এখন একটাই, বিচার।
আমি চাই হাসিনাকে খুব দ্রুত দেশে ফিরে আনা হোক এবং এনে আমার সেই যে শহীদ ভাইয়েরা তাদের মায়ের কাছে যেন হাসিনাকে হস্তান্তর করা হয়, হাসিনাকে যেন পাথর মেরে মেরে টুকরে টুকরে হত্যা করা হয়, অন্তত যেন আমার শহীদ ভাইয়ের মায়েরা যেন অন্তত শান্তি নিয়ে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারে। রাজনীতি বা ক্ষমতার উত্থান পতনের মারপ্যাচ বোঝে না এসব মুক্তিকামী মানুষ। তাদের চাওয়া সোজা সাপটা। সন্তানসহ প্রিয়জনদের হত্যা করেছে যারা, তছনছ করেছে সাজানো সংসার, তাদের যেন কোনোভাবেই রেহাই না হয়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ইতিমধ্যে জুলাই গণ অভ্যুত্থানে নিহত এবং আহত পরিবারের সদস্যরা এসে অবস্থান করছেন ট্রাইব্যুনালের বাইরে। শেখ হাসিনার রায়কে ঘিরেই মূলত তারা অবস্থান করছেন এবং আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী কথাও বলেছেন তাদের সাথে। আমরা একটু দেখে আসতে চাই ঐশীর কাছে সংক্রান্ত কি খবর আছে। ঐশী, আপনি তো নিশ্চয়ই কথা বলেছেন শহীদ পরিবার এবং আহত যারা আছেন তাদের সাথে। শেখ হাসিনার রায় ঘিরে এ সকল সদস্যরা কি বলছেন কিংবা তাদের কি চাওয়া সে সম্পর্কে জানতে চাচ্ছি। বৃষ্টি, শহীদ পরিবার বলি, আহত বলি এবং সাধারণ জনগণ প্রত্যেকেরই কিন্তু প্রত্যাশা এবং জোর দাবি যে শেখ হাসিনার চূড়ান্ত যেই সাজা ফাঁসি সেটি হতে হবে। এবং আমরা সকাল থেকে বেশ কয়েকজন শহীদের পরিবারের সঙ্গে কথা বললাম, আহতের পরিবারের সঙ্গেও কথা বললাম। তারা আসলে বলেছেন যে শেখ হাসিনার যেই অপরাধ, সেই অপরাধে তাকে 100 বার 1000 বার ফাঁসি দিলেও আসলে সেই রাগ মিটবে না। আমরা একজন শহীদ পরিবারের সদস্যের সঙ্গে কথা বলতে চাই। আপনি কি রায় চান শেখ হাসিনার বিরুদ্ধে বা এই ধরনের আপনার বক্তব্যটা কি আসলে? আজকে বাঙালি জাতির জন্য একটা ঐতিহাসিক দিন। বিগত 17 বছরের গুম খুন, ফ্যাসিস্ট অন্যায়ের, দুর্নীতিবাজের লুটপাটের মহানেত্রী শেখ হাসিনার আজকে ফাঁসির বিচারের রায় কার্যকর হওয়ার দিন। তো সে যে সমস্ত অপরাধী বিডিআর গণহত্যার মতো গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যা, বাংলাদেশের হাজারে হাজারে গুম খুনের গণহত্যার সাথে সে জড়িত। তো তার এই বিচারগুলো, এই অপরাধের জন্য সারা বাংলার জনগণ একটাই আশা রায় প্রত্যাশা করছে, সেটা হচ্ছে ফাঁসি। শুধু ফাঁসি একবারই নয়, তাকে যেন ফাঁসি থেকে ফাঁসি, মরণোত্তর ফাঁসি দেওয়া হয়। এবং এই ফাঁসিটা শুধু আওয়ামী লীগের জন্য নয়, এই ফাঁসিটা শেখ হাসিনার জন্য নয়, এই ফাঁসিটা যেন আদালত স্বপ্রণোদিত হয়ে প্রদান করে আগামীর বাংলাদেশের বর্তমান এবং আগামী প্রজন্মকে সতর্ক করার জন্য এবং আগামীর বাংলাদেশের রাজনীতিবিদদেরকে সতর্ক করার জন্য যে এই দেশে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আর মানবাধিকার হরণ করা যাবে না, আর ভোটাধিকার হরণ করা যাবে না। যেমনটা শুনছিলেন বৃষ্টি, যে আসলে ফাঁসির রায় চায় সবাই এবং একই সঙ্গে যাতে করে শেখ হাসিনার এই রায় খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন সম্ভব হয়, সেই প্রত্যাশাও প্রত্যেকে করছেন। এবং এখানে এখনও বিপুল পরিমাণে স্বজনদের উপস্থিতি না থাকলেও বেশ কয়েকজন স্বপ্রণোদিত হয়ে বা বেশ কয়েকজন এসেছেন যারা আসলে দেখতে এসেছেন যে শেখ হাসিনার পরিণতিটি আসলে কি হয়। এবং কয়েকজনের সঙ্গে আমরা এর আগেও কথা বলেছি, তারা আমাদের বারবারই কিন্তু বলেছেন যে শেখ হাসিনার আসলে যেই অপরাধগুলো রয়েছে, যেই অপরাধী সে, এবং জনগণের আদালতে এরই মধ্যে তাকে ফাঁসি দিতে হবে এবং সেই জোর দাবি তারা জানিয়েছেন। তবে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে সেই রায়ও বাস্তবায়ন সম্ভব হয়, সেই দাবিও একই সঙ্গে জোরালোভাবে এসেছে সবার কাছ থেকে। এবং প্রত্যেকবারই যারা স্বজন আছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে শেখ হাসিনার রায় শুধু দিলেই হবে না, কারণ শেখ হাসিনা যেহেতু এখন দেশের বাইরে আছেন, ফলে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য নির্দিষ্ট একটি রোড ম্যাপ বা নির্দিষ্ট সময়সীমাও সরকারকে দিতে হবে, এমনটি দাবি। এবং একই সঙ্গে সকলেই কিন্তু জোরালোভাবে বলছেন যে শেখ হাসিনার যে কোনো মূল্যেই হোক না কেন, শেখ হাসিনাকে কিন্তু কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে তার সহযোগী যারা ছিলেন এই সমস্ত অপকর্মে, তাদেরও একইভাবে সাজা দিতে হবে। আরও একজন তরুণ রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, তার কাছ থেকে একটু জানতে চাই আসলে যে কি প্রত্যাশা বা এই রায় ঘিরে তিনি কি ভাবছেন। আসলে যে আওয়ামী লীগের ব্যানার ধরার জন্য 20 জন লোক পাওয়া যায় না, সেই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে, এটা দিবা স্বপ্ন। আওয়ামী লীগের অস্তিত্ব নাই। এবং মনে রাখতে হবে, হাসিনার ফাঁসির মধ্যে দিয়ে কেবল বিচারের যাত্রা শুরু। আমরা জুলাইয়ের বিচার করব, পিলখানার বিচার করব, শাপলা গণহত্যার বিচার করব। প্রতিটি বিচার আমরা আমাদের এই ইনসাফের আদালতে করব এবং এর মধ্য দিয়ে বিচারহীনতার যে সংস্কৃতি আওয়ামী অপশক্তিরা চালু করেছিল সেটি দূরীভূত হবে এবং বিচারের যে সংস্কৃতি সেটি চালু হবে। এবং উল্লেখ্য,
আইজিপি কে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, রাজসাক্ষী করে তাকে কোনোভাবে মুক্ত করে দেওয়া যাবে না। এবং নির্বাচনের পূর্বে গণহত্যায় জড়িত আওয়ামী লীগের 1 ডজন নেতাকর্মীর ফাঁসির দড়িতে দেখতে চাই। কামাল সহ যাদের রায় হবে সবাই সর্বোচ্চ শাস্তি কামনা করছি। কারণ প্রত্যাশিত যদি না পান, রায়ের প্রত্যাশা অনুযায়ী যদি না পান, সেক্ষেত্রে পরবর্তী কর্মসূচি বা পরবর্তী আপনাদের দাবি কি হবে? দেখেন, প্রথমেই বলেছি এই সরকার আমার আবু সাঈদ ওয়াসিম মুগদের রক্তের উপর দিয়ে বসেছে। এই সরকারকে দল মত ধর্মবর্ণ লিঙ্গ নির্বিশেষে গিয়ে সবার আগে ইনসাফ এবং ন্যায়ের বিচার করতে হবে। আর গণহত্যার ন্যায় বিচার ফাঁসি ছাড়া অন্য কিছু হবে এটা তো জনগণ প্রত্যাশা করেন, এটা সাধারণ মানুষও এটা বুঝে, কামার কুমার জেলে চাষারাও বুঝে। রায় যদি এর বিপরীতে কিছু আসে, ছাত্র জনতাকে সাথে নিয়ে সারা দেশ অচল করে দেওয়া হবে, একটা উপদেষ্টাকে 1 ইঞ্চি নড়তে দেওয়া হবে না। যদি ফাঁসির রায় ছাড়া অন্য কোনো রায় হয়, মনে রাখতে হবে জাহাঙ্গীর ভাইদের আমরা বসিয়েছি, আসিফ নজরুল স্যারদের আমরা বসিয়েছি, ডক্টর ইউনূসকে শেখ হাসিনা এক বারান্দা থেকে আরেক বারান্দা ঘুরাইছে বিচারের সময়। আজকে উনি মুক্ত, সুতরাং উনি যদি ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারে তাহলে এই দেশের জনগণ তাকে বিচারের মুখোমুখি করবে। সুতরাং রায় ফাঁসি হবে, তার বিপরীতে কিছু হলে এখানে আনুষ্ঠানিক। দেখছিলেন বৃষ্টি যে আসলে প্রত্যাশা মৃত্যুদণ্ড, এবং তারা বলছেন যে মৃত্যুদণ্ড ব্যতীত যদি অন্য কোনো রায় দেয়া হয় সেক্ষেত্রে আসলে সকলেই শক্ত প্রতিরোধ গড়ে তোলার মতো বক্তব্য দিচ্ছেন। তবে আসলে সরকারের প্রতি সকলের আস্থাও রয়েছে, সকলে বলছেন যে আসলে ন্যায় বিচারটাই তিনি করবেন, সরকার করবে বা আদালত করবেন, সেই দাবিটাও আসলে সকলে জানিয়ে আসছে। আমরা অনেকে প্রত্যাশায় শুনছিলাম, সেখানে ছাত্র জনতা এবং সর্বোপরি শহীদ পরিবারের যে সকল সদস্যরা রয়েছেন তাদের কথা শুনছিলাম, আহতদের কথাও আমরা শুনছিলাম, সবার প্রত্যাশার কথা শুনছিলাম। সুমাইয়া ঐশীকে ধন্যবাদ জানাচ্ছি। যেমনটি আপনারা জানেন, মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার রায় আজ এবং রাজধানীর বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপ করা হয়েছে। রোববার সন্ধ্যার পর থেকেই আসলে এসব ঘটনা ঘটে। রোববার রাত 9টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনের রাস্তায় 2টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ককটেল ফাটিয়ে তারা দ্রুত ওই এলাকা ত্যাগ করে। এদিকে বাড্ডায় নাশকতাকারীরা বাসে আগুন দেয় এবং ককটেল ছুঁড়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। এর আগে সন্ধ্যায় পল্লবী মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। কারওয়ান বাজার বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনে ককটেল ছোড়া হয়। গতরাতে বসিলা ব্রিজের মিনি ট্রাকে আগুন দেওয়া হয়। ফার্মগেট রেলগেটে চলন্ত ট্রেনে ককটেল নিক্ষেপের সময় এক নাশকতাকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। এবং পুরো দেশেই আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি জোরদার করা হয়েছে। ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবন ঘিরে আজও উৎসুক জনতা ভিড় করছে এবং সেই সাথে যেমনটি বলছিলাম আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আমাদের সহকর্মী আল আমিন হক অহন এই মুহূর্তে আছেন ওই এলাকাতেই, আমরা একটু দেখে আসতে চাই ওই এলাকার কি চিত্র। অহন, আপনি এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আপনার চোখে কেমন পড়ছে? বেশ তৎপর আইন শৃঙ্খলা বাহিনী, এবং আমরা দেখছিলাম সেটি তো ভোর থেকে এবং গতকাল রাতেও ছিল, সেটি চলমান আছে। তল্লাশির মুখে পড়তে হচ্ছে যারা এই সড়ক ধরে যাচ্ছেন, শুধু এই সড়ক ধরেই যারা যাচ্ছেন তাদেরকেই তল্লাশির মুখে পড়তে হচ্ছে। বিষয়টা এমন নয়, মোড়ে মোড়েই তল্লাশি চেকপোস্টের মুখে পড়তে হচ্ছে নগরবাসীকে। বিশেষ করে মোটর বাইকে যারা যাতায়াত করছেন অথবা যাদের কাঁধে ব্যাগ আছে সেই সব ব্যাগগুলো তল্লাশি করা হচ্ছে, দেখা হচ্ছে সন্দেহজনক কিছু আছে কিনা, এবং একই সঙ্গে রিকশার যাত্রীদেরকেও এবং একই সঙ্গে অন্যান্য যে যানের যাত্রী তাদেরকেও তল্লাশির মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে ধানমন্ডি 32-এ আমি যেখানে আছি সেখানে জানেন আপনি যে সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করেও বেশ কিছু কর্মসূচি দেওয়া হয়েছে। নানানভাবেই বলা হচ্ছিল যে আবারও এই ধানমন্ডি 32-এর সেই যে পূর্বের মতো যে কর্মসূচি দেওয়া হয়েছিল সেই কর্মসূচিটি বাস্তবায়ন করার কথা বলছিলেন অনেকে। আমরা দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বুলডোজারের ছবিও ঘুরে ফিরে আসছিল যে সেটি দিয়ে আবার নতুন করে এখানে কিছু করা হয় কিনা, সেই ঘটনাও যেন না ঘটে সেই বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর। এবং এই ধানমন্ডি 32 নম্বরের যে সড়কটি আছে সেটি একেবারেই, অর্থাৎ মূল সড়ক থেকে ভেতরের দিকে যে সড়কটি গেছে সেটি একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ তো বটেই, অন্যান্য কাউকেই এই সড়কে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং আমরা জানি যে আশেপাশে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিছু শিক্ষার্থী কর্মসূচি দিয়ে জানিয়েছিলেন যে ধানমন্ডি 32 নম্বরের এই তারা আবারও আসবেন এবং
এখানেই যদি এমন কিছু সহিংসতার ঘটানোর চেষ্টা করেন, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি ঘটানোর চেষ্টা করেন, তাহলে সেটির ব্যবস্থাও তারা নেবেন। এবং এমন কথা তারা বলছিলেন। এই ধানমন্ডি 32-এ আমরা দেখেছি নানান সময় নানান কিছু ঘটে থাকে, অনেকেই এখানে আসেন এবং এর আগেও আমরা দেখেছি যে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী এখানে এসেছিলেন এবং তারা ফুল দেওয়ার চেষ্টা করছিলেন। আপনি জেনে থাকবেন এখানে একটি বঙ্গবন্ধুর মুরাল রয়েছে, সেটিও তো এর আগে একেবারে ভেঙে ফেলা হয়েছিল। এখন সেটি একেবারেই জানেন পরিত্যক্ত অবস্থায় আছে। সব মিলিয়ে এখানকার পরিস্থিতি থমথমে। এবং আমি ঢাকা শহর রাজধানী ঘুরছিলাম সকাল থেকে এবং আমি দেখেছি যে অন্যান্য দিনের তুলনায় যানবাহন কিছুটা হলেও কম, মানুষজনের একটু আতঙ্ক হলেও কিছুটা হলেও আছে। বিশেষ করে আপনি জেনে থাকবেন এর আগে যখন কর্মসূচি দেওয়া হয়েছিল লকডাউন, তখন 17 থেকে 18টি বাস পুড়িয়ে ফেলা হয়েছিল এবং ময়মনসিংহে একজন বাস চালকের মৃত্যুর ঘটনাও ঘটেছে। যে কারণেই এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু যেন না ঘটে, সে কারণেই রাজধানীর যারা সাধারণ নগরবাসী যারা আছেন তারাও বেশ আতঙ্কে কিছুটা হলেও থাকেন এবং তারা বেশ তৎপর আছেন। এবং ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে 15,000 পুলিশ সদস্য শুধু রাজধানীতেই তারা এখন পর্যন্ত নিরাপত্তার বিষয়টি দেখভাল করছেন এবং এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন এখন পর্যন্ত নিরাপত্তার কোনো আশঙ্কা তারা করছে না। অর্থাৎ রায় ঘিরে যে ধরনের আশঙ্কা করা হচ্ছিল, অনেক সময় আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই রায় ঘিরে নানান ধরনের গুজব ছড়ানো হচ্ছিল, সেই বিষয়ে অন্তত পক্ষে যেসব বিশ্বস্ত গণমাধ্যম আছে সেই সব গণমাধ্যমগুলোর খবর দেখে যেন সাধারণ মানুষ সেইগুলো ক্রস চেক করে নেন অন্তত, এবং তারপরে যে প্রাত্যহিক জীবনের যে কাজকর্মগুলো আছে সেগুলো নিশ্চয়ই তারা সারছেন এবং সেই কথাও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। সেটি আসলে আমরা দর্শকদের শোনাতেও চাই, আমাদের হাতে সেই খবরটিও রয়েছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অহন। যেমনটি আমার সহকর্মীও জানাচ্ছিল, দর্শক রায় ঘিরে শুধু রাজধানীতেই ডিএমপির 15,000 পুলিশ সদস্য কাজ করছেন, এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত কমিশনার আ.ন.ম নজরুল ইসলাম। তিনি জানিয়েছেন যে নিরাপত্তার কোনো ধরনের ঝুঁকি নেই, নগরবাসীকে নির্ভয়ে প্রাত্যহিক কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলো আছে তারা সকলেই মাঠে আছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে, আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। আমরা এই মুহূর্তে একটু রাজধানী কারওয়ান বাজার এলাকার চিত্র দেখব, কারণ যেহেতু রাজধানীতে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আপনাদের জানাচ্ছি। শাহবাগ কারওয়ান বাজার এলাকার কি অবস্থা সেটি জানবার চেষ্টা করব আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকীর মাধ্যমে। তিনি এই মুহূর্তে আছেন সেই এলাকায়। আপনি কি অবস্থা দেখছেন রাব্বি? এই এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন চোখে পড়ছে? আমরা কিছুক্ষণ আগে ধানমন্ডি 32 নম্বরের চিত্র দেখাচ্ছিলাম, তখন সহকর্মী অহন দেখাচ্ছিল আইন শৃঙ্খলা বাহিনী বেশ তৎপর এবং সবাইকে দেখা যাচ্ছে চেক করে করে ঢোকানো হচ্ছে, এরকম একটি পরিস্থিতি। আপনি এই এলাকার চিত্র কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আসলে বেলা যত বাড়ছে ততই কিন্তু রাজধানীর চিত্র, আমি বলি যে রাজধানী ততই কর্মব্যস্ত হয়ে যাচ্ছে এবং আপনি দেখছেন যে কারওয়ান বাজারে গাড়ির চাপ আছে, গণপরিবহন আছে এবং সেই সাথে মানুষের চলাচলও কিন্তু আছে, মেট্রো চলছে। রাজধানীর যে স্বাভাবিক যে চিত্রটা সেটি কিন্তু আছে এবং যত সময় যাচ্ছে তত কিন্তু সেই চিত্র ধীরে ধীরে আরও কর্মব্যস্ত হয়ে উঠছে। আর মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তাদের তৎপরতা তো আছেই। আমরা পুলিশের চেকপোস্ট দেখেছি, পুরো নগরে আছে র্যাবের চেকপোস্ট এবং র্যাবের সদস্যরাও এখানে পুলিশকে সহায়তা করছেন এবং যাকে সন্দেহ হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করছেন। যেহেতু আর কিছুক্ষণের মধ্যে রায়টি হয়ে যাবে, একেবারে রায় চূড়ান্ত হওয়ার পথে বা ঘোষণা হবে, এই মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তারাও কিন্তু সর্বোচ্চ তৎপর আছে যাতে করে মানুষের জনজীবন যেন বাধাগ্রস্ত না হয়, মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে। বা আমরা দেখেছি যে কয়েকদিন ধরেই লাগাতার পেট্রোল তারপরে ককটেল এই ঘটনাগুলো ঘটছে এবং সেটি আসলে র্যাবের এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা সবাই চেষ্টা করছেন যেন নগরবাসীকে যেন কিছুটা স্বস্তি দিতে পারে। এবং আমরা সকাল থেকে দেখছি যে পুলিশের যে বক্তব্য, পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা যে দাবিটি করেছেন সেটি সঠিক। এখন পর্যন্ত বিশৃঙ্খল কোনো পরিস্থিতি তৈরি হয়নি, নগর জীবন
অনেকটাই স্বাভাবিক আছে। এই এলাকার চিত্র দেখে মোটামুটি স্বাভাবিকই মনে হচ্ছে, কারণ যেহেতু অফিসের একটি সময় থাকে, যাওয়ার তাগিদ থাকে, সবাইকে দেখলাম সেভাবেই ছুটছেন। ধন্যবাদ, আপনি এই এলাকার বিস্তারিত চিত্র আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক, এছাড়াও আপনারা যেমনটি জানেন যে বেশ কিছু জায়গায় গতকাল রাত থেকেই আমরা নাশকতার খবর জেনেছি, যেমনটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে গাছের গুড়ি ফেলে তাতে আগুন ধরিয়ে দেয় নাশকতাকারীরা। এছাড়া ঢাকার সাভার এবং ধামরাইয়ে দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রোববার রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসে গাছের গুড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, আর তখন ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। তবে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ২০ মিনিট পরে আবারও যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সমর্থকরাই আগুন দিয়ে সড়কে যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে রোববার রাতে ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় দাঁড়িয়ে থাকা ডিলিংক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলে করে ৩ জন লোক বাসের কাছাকাছি গিয়ে জানালা ভেঙে গান পাউডার ছেটায়, এরপরেই অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এ সময় ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া সাফারের বিরুলিয়ায় দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এতে করে ২ রিকশা চালক আহত হয়েছেন। রোববার রাত 10:45টার দিকে অদম্য ৭১ ভাস্কর্য এবং পৌর সুপার মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে আহত রিকশা চালক সাগর ও নবীর হোসেনকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। মাদারীপুরে রাতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে যায় সেই মিছিল। রোববার দিবাগত রাত 2টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় এই মিছিল হয়। স্থানীয়রা জানায়, শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে ঘিরে নিষিদ্ধ ছাত্রলীগের এই গোপন মিছিল এবং মোস্তফাপুর এলাকায় ব্যানার হাতে নিয়ে মিছিলে বের হয় তারা। আর অংশ নেয় সবার মুখেই মাস্ক ছিল। স্লোগান দিতে দিতে বাসস্ট্যান্ডের দিকে এগোয় মিছিলটি, আর পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে। আজ সকাল থেকেই মাঠে তৎপর সেনাবাহিনী, বিজিবি, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, যে সুনির্দিষ্ট 5টি অভিযোগের ভিত্তিতেই যেই মামলার রায় হবে আজ, তার মধ্যে একটি অভিযোগ রংপুরের জুলাই আন্দোলনের প্রথম যিনি শহীদ আবু সাইদ হত্যা মামলা। আমরা একটু আবু সাইদের বাড়িতে যেতে চাচ্ছি, সেখানে আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নান অপেক্ষা করছেন। দেখে আসতে চাই মাজহারের কাছে কি আপডেট আছে। মাজহার, জুলাই গণহত্যায় এই যে শেখ হাসিনার মামলার রায় ঘিরে আবু সাইদের স্বজনদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তারা কি জানাচ্ছেন, তাদের প্রত্যাশা কি এই রায় ঘিরে? বৃষ্টি, আমি তাদের মুখ থেকেই দর্শকদের জানাতে চাই যে কি প্রত্যাশা তারা করছেন। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের যে 5টি সুনির্দিষ্ট অভিযোগের যে মামলা রায় হবার কথা, তার মধ্যে একটি অন্যতম অভিযোগ হচ্ছে শহীদ আবু সাইদের যে মৃত্যুর ঘটনাটি। সেটি আমরা এসেছি অনেক সকালে এখানে, আমরা দেখেছি তার কিছুক্ষণ আগে মাকে দেখেছিলাম বিষণ্ণ মনে তিনি তার যে ঘর সেটি ঝাড়ু দিচ্ছিলেন, এবং ভাই বোন যারা আছেন সবাই কিন্তু তার যে কবরটা আছে সেই কবরের পাশে অবস্থান নিয়েছেন। অর্থাৎ সন্তান হারানোর যে একটি শূন্যতা থাকে, সেই শূন্যতায় হয়তো এই রায়ের মাধ্যমে হয়তো তারা কিছুটা হলেও স্বস্তি বা কি চান সেটি আমরা তাদের মুখ থেকেই শুনতে চাই। তার আগে যেটি বলি যে এই যে শহীদ আবু সাইদের এই হত্যাকাণ্ডের মধ্য দিয়েই কিন্তু জুলাই আন্দোলন, যে জুলাই বিপ্লব বলা হচ্ছে, সেটি কিন্তু নতুন মাত্রা পেয়েছিল, এবং বলা হয়ে থাকে তার আত্মদানের মাধ্যমেই কিন্তু এই জুলাই বিপ্লবের যে বিদ্রোহের যে মূল যে দ্রোহটা সেটি শুরু হয়েছিল। আমি একটু শুনতে চাই তার বাবার কাছে যে বাবা, আজকে তো ধরেন যে একটা মামলার রায় আছে, সেখানে আপনার ছেলে হত্যার বিষয়টাই 1 নাম্বার একটা অভিযোগের আছে, আপনি কেমন রায় প্রত্যাশা করতেছেন বাবা? ছাত্রদের ঘর হত্যা করার অনুমতি দিয়েছিল যে গুলি চালাও, সেই পরিপ্রেক্ষিতে আমার ছেলেকে শহীদ করে দেওয়া হয়েছে গুলি করে। তার উপযুক্ত বিচার আমরা চাই, তাদের যেন ফাঁসি হয়। মা, আমি একটু আপনার কাছে জানতে চাই যে কি চান, এই যে আপনার সন্তানকে যে হত্যা হয়েছে সেইটার অভিযোগে আজকে একটা রায় হবে, সেটাতে কি চান আপনি? আমি ছেলের মা হিসেবে আমি ছেলের বিচার চাই, হত্যার বিচার চাই। এই যে শেখ হাসিনা এবং অন্যান্য যারা আছে তাদের কি বিচার চান? সবারই বিচার চাই, চাই যে আমার ছেলের হত্যা করেছে, হুকুম দিছে, ফাঁসি চাই। হাসিনা ওনারা তো নাই,
ওরা আসবেলায় বাংলার মাটির নিয়ে আসেন আপনারা। আমি একটু তার বড় ভাই এখানে আছেন জনাব আবু হোসেন, আমি একটু আপনার কাছে জানতে চাই কি প্রত্যাশা করছেন আপনারা? আজকে রায় ঘোষণা হচ্ছে, শুধু রায় ঘোষণা করলে হবে না, শেখ হাসিনা এবং তার দোসররা এই দীর্ঘ দিন যে স্বৈরাচারী সিস্টেমের মাধ্যমে গুম খুন, সর্বশেষ জুলাই বিপ্লবে মানুষদেরকে নির্মমভাবে হত্যা করে একটা মানবতা বিরোধী অপরাধের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। তাই আজকে প্রথম রায় শুধু রায় ঘোষণা করলে হবে না, শেখ হাসিনাকে এই দেশের মাটিতে এনে বিচার কার্যকর করতে হবে। বৃষ্টি, শহীদ আবু সাইদ হত্যা মামলার যে ট্রাইব্যুনালে যে মামলাটি চলছে সেই মামলাটির কিন্তু বাদী তার আরেক বড় ভাই রমজান আলী, যার 14তম যে সাক্ষী গতকাল সেটি হয়ে গেছে। আমি একটু আপনার কাছে জানতে চাই, আজকে তো 5টা সুনির্দিষ্ট অভিযোগে শেখ হাসিনা সহ অন্যান্য যারা আছেন তাদের বিরুদ্ধে একটা রায় হওয়ার কথা, এবং সেখানে আবু সাইদ হত্যা মামলা আবু সাইদ হত্যার যে একটা সুনির্দিষ্ট অভিযোগও আছে। আপনি তো মামলার বাদী, আপনি কি আশা করেন? আমি আশা করি যে আসলেই আবু সাইদ যেভাবে শহীদ হয়েছে এটা শুধু বাংলাদেশ না, অল বিশ্ববাসী এটা দেখেছেন। ভিডিও ফুটেজে প্রকাশ্য পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে এবং শহীদ করে দেওয়া হয়েছে। এটা আসলে তৎকালীন যে আওয়ামী লীগ সরকার ছিল, স্বৈরাচার যে শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদের যারা আছিল মন্ত্রী পরিষদে, তাদের নির্দেশে শেখ হাসিনা সহ এবং মন্ত্রীদের নির্দেশেই এই আদেশ দেওয়া হয়েছিল। পুলিশ তাতে সাহস করে তারা গুলি করে তাকে শহীদ করে দিয়েছে। আসলে শহীদ এই বাংলাদেশে যারা শহীদ হয়েছে তার পরিবারগুলো বুঝতেছে যে আসলে ভাই হারানো, ছেলে হারানো, মা হারানো, বোন হারানো কত জ্বালা, কত যন্ত্রণা কি আমরা বুঝতে পারছি। কিন্তু আসলে তাদের আমরা রায়, এমন একটি রায় চাই যে সে যে দেশেই থাকুক, পলাতক থাকুক, তাদেরকে এই বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির আদেশ দেওয়া এবং ফাঁসির দড়িতে ঝুলিয়ে এই বাংলার মানুষকে একটা পরিচয় করে দেওয়ার দরকার যে স্বৈরাচারের কি বিচার হতে পারে। বৃষ্টি, আপনি শুনছিলেন যে আসলে যে শূন্যতা বিরাজ করছে তাদের মাঝে, সেই শূন্যতার জায়গা থেকে তারা যেটা বলবার চেষ্টা করছেন যে এই রায়টি কার্যকর করতে হবে এবং তারা সর্বোচ্চ চান, সর্বোচ্চ রায় হোক, সর্বোচ্চ শাস্তি হোক এবং সেটি তারা কার্যকর চান। তাহলে তাদের অন্তত একটু শূন্যতা দূর হবে, এই ধরনের অনুভূতি তাদের কাছ থেকে আমরা শুনছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ জানাচ্ছি মাজহার আপনাকে। এ পর্যায়ে আমরা কক্সবাজারে যাব। কক্সবাজারে জুলাই শহীদ ওয়াসিম আকরামের বাড়িতে আমাদের সহকর্মী এহসান আল কুতুবি অপেক্ষা করছেন। একটু দেখে আসতে চাই কুতুবির কাছে কি খবর আছে। আমরা মাত্রই আবু সাইদের বাড়িতে ছিলাম কুতুবি, এবং সেখানে রায় নিয়ে যে প্রত্যাশা আবু সাইদের পরিবারের কাছ থেকে শুনছিলাম। আপনি যেখানে আছেন সেখানে নিশ্চয়ই স্বজনদের সাথে আপনার কথা হয়েছে, তারা রায় নিয়ে কি প্রত্যাশা জানাচ্ছেন, যদি তাদের মুখেই শোনানো সম্ভব হয়? বৃষ্টি, গতকাল থেকেই আমি এখানে অবস্থান করছি, তো তাদের কাছ থেকে যা শুনতে পেয়েছি এবং ওয়াসিমের বাবা এবং মা, ভাই সহ যারা আছেন পরিবারের সবার সাথে আমার কথা হয়েছে। তারা যেটি বলছেন, আদালত আজকে যে 5টি অভিযোগের ভিত্তিতে আদালতের রায় ঘোষণা হবে, সেই রায়টা যাতে যথার্থ হয়, অর্থাৎ তারা কঠিন শাস্তি সহ সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। এবং আপনি নিশ্চয় জানেন কক্সবাজারে শহীদ ওয়াসিমের বাড়ি হলেও তিনি কিন্তু বৃহত্তর চট্টগ্রামের প্রথম শহীদ, এবং সেই ওয়াসিমের যে শূন্যতা সেই বাড়িতে এখনো পর্যন্ত তার মায়ের প্রতিটি কথায় আমরা তাকে যে স্মরণ, সেটি তার কথা বলতেই তার মায়ের চোখের যে জল গড়িয়ে পড়ছে, সেখানেই তার ওয়াসিমের শূন্যতাটা আমরা বুঝতে পারছি। আমরা এখন আমার পাশে আছেন শহীদ ওয়াসিমের বাবা, আমরা একটু তার কাছ থেকে জানতে চাইবো আসলে আজকে যে রায় হবে সেই রায়ে আপনি আসলে কি আশা করছেন আদালতের? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা জানেন আজকে জুলাই আন্দোলনের পেশি সরকার খুনি হাসিনার রায় হতে যাচ্ছে। আমরা আদালত থেকে আমরা সর্বোচ্চ শাস্তিটা আমরা দাবি করতেছি। আমাদের বুক জানা যেরকম হালি হয়েছে, আমরা ঠিক সেভাবে আপনাদের কাছে থেকে আমরা ওনাদের শাস্তিটা দাবি জানাচ্ছি।
আপনি নিশ্চয়ই শুনছিলেন, তিনি আসলে কান্না জড়িত কণ্ঠে কথা ভালোভাবেই বলতে পারছিলেন না। এমন অবস্থায় কিন্তু ছেলের কথা বললে মায়ের যে অবস্থা, বাবারও সে অবস্থা, ভাইয়েরও সে অবস্থা, পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথেও আমরা কথা বলেছি, সবাই কিন্তু কোনোভাবেই ওয়াসিমকে কেউ ভুলতে পারছেন না এবং সবাই কঠোর শাস্তি দাবি করেছেন। বৃষ্টি, আমরা আপনার মাধ্যমে শুনছিলাম, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে হাসান। দর্শক, আপনারা যেমনটি জানেন, এই মামলার রায় বিভিন্ন পয়েন্টে, শহরের বিভিন্ন পয়েন্টে বড় পর্দায় সরাসরি সম্প্রচারিত করা হবে, একই সাথে সম্প্রচার করা হবে রয়টার্স থেকেও। এবং আমরা একটু টিএসসি এলাকায় যাব, আমাদের সহকর্মী তানজিম শাফিন আমাদের জন্য অপেক্ষা করছেন। তানজিম, আমরা যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম যে শহরের বিভিন্ন পয়েন্টে বড় পর্দায় শেখ হাসিনার বিচারের রায় সম্প্রচার করা হবে। আপনি এই এলাকায়, টিএসসি এলাকায় সম্প্রচারের প্রস্তুতি কেমন দেখছেন? নিশ্চয়ই ইতিমধ্যে প্রচুর মানুষ উপস্থিত হয়েছে, এখান থেকে দেখে যেমনটি বোঝা যাচ্ছে। কি বলছেন উপস্থিত জনসাধারণ? শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 থেকে আজ মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচারের যে রায় সেটি ঘোষণা হওয়ার কথা রয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জানেন যে এই জুলাই অভ্যুত্থানের কেন্দ্রস্থল হিসেবে আসলে সে সময় ভূমিকা পালন করেছে, যেখান থেকে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন শুরু হয়েছিল। তো সেখান থেকে আসলে সেই কোটা আন্দোলন পরবর্তীতে গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং সেখানে দমন পীড়নের জন্য মূলত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মামলা এবং সেখানে আজকে রায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। টিএসসিতে ডাকসুর আয়োজনে মূলত এই বড় পর্দায় যেই প্রদর্শনীর অর্থাৎ মামলার যে সরাসরি সম্প্রচার করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর এজলাস থেকে যখন এই মামলার রায় ঘোষণা করা হবে তখন সেটি সরাসরি যখন সম্প্রচার করা হবে এই পর্দায় সেটি দেখানো হবে। ডাকসুর যারা আয়োজকরা রয়েছেন তারা ইতিমধ্যে এখানে এসেছেন এবং আসার পরে এখানে তারা আসলে এই বিচারের সর্বোচ্চ বিচার চেয়ে শেখ হাসিনার রায়ে যাতে তার সর্বোচ্চ বিচার তারা চাইছেন সেই দাবি তুলে তারা এখানে স্লোগান দিচ্ছেন এবং বারবার এখানে যারা এসেছেন তাদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন। আমরা এছাড়াও ঢাকার গুলশান 1 চত্বরে আমরা দেখেছি যে এরকম বড় স্ক্রিনে আসলে ব্যবস্থা করা হয়েছে এই মামলার রায় সরাসরি সম্প্রচার করার জন্য। টিএসসিতে আমরা যেটি দেখেছি যে সকাল থেকে খুব একটা ভিড় না থাকলেও আজকে রাস্তায় গণপরিবহনও অনেকটাই কম, তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে সকাল থেকে খুব একটা ভিড় না থাকলেও এই যে বেলা 11টার পর থেকে আমরা দেখছি যে এখানে লোক সমাগম ধীরে ধীরে বাড়তে থাকে এবং এখানে আসলে সকলের জন্য সেই বসার ব্যবস্থা করা হয়েছে যেখানে তারা সেখানে বসে সেই রায় দেখতে পারবেন। এখানে আমরা আর যেই মামলার আসলে রায় ঘোষণার জন্য এরকম বড় পর্দা কিংবা ছোট পর্দায় আসলে সারা দেশব্যাপী মানুষ অপেক্ষায় রয়েছেন যে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত যখন বাংলাদেশে ঘটে যাওয়া একটি গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের উপরে যে দমনপীড়ন চালানো হয়েছে সেখানে আসলে তার প্রতিফলন কি হতে পারে সেটি একটি দৃষ্টান্ত হিসেবে চাইছেন সকলেই। তো এই ছিল আমার কাছে বৃষ্টি শুনছিলাম এবং সেখানে প্রচুর মানুষ ইতিমধ্যে জমায়েত করেছে। শাফিন, আপনার মাধ্যমে সেটিও দর্শকদের দেখাচ্ছিলাম, ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও ফিরবো আপনার কাছে শাফিন। যত চ্যালেঞ্জই আসুক কমিশন তা মোকাবিলা করতে প্রস্তুত। রাজনৈতিক দল সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের শঙ্কা থেকে যায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে রাজনৈতিক দলের সাথে ইসির সংলাপের সূচনা বক্তব্যে তিনি বলেছেন, সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিতে যত পদক্ষেপ নেওয়া দরকার সব নেবে ইসি। কোনো সমস্যা যাতে সৃষ্টি না হয় তার জন্য আছে নির্বাচনী আচরণবিধি। রাজনৈতিক দলগুলো তাদের নেতাকর্মীদের আচরণবিধি পালনের নির্দেশ দিলে অনেক কাজ সহজ হয়ে যায় বলেও জানান সিইসি। সবার মতামত গ্রহণ করে এই আচরণবিধি প্রণয়ন করা হয়েছে। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটি সুন্দর দেশ গঠন করাই নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব। সাকসেসফুলি আমরা পর্যন্ত এগিয়ে আসছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও যত চ্যালেঞ্জে আসুক ইনশাল্লাহ আমরা মোকাবেলার জন্য প্রস্তুত এবং এগুলাকে উতরিয়ে আমাদেরকে আগাতে হবে। যত ঝঞ্ঝাল, যত সাইক্লোন, ঝড় আসুক না কেন আমরা এটা মোকাবেলা করে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ এনশিওর করার জন্য যত পদক্ষেপ নেওয়া দরকার আমরা আমাদের পক্ষ থেকে নেব। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন।
গণহত্যার মামলায় শেখ হাসিনার রায় ঘিরে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যেমনটি এর আগের সংবাদেও আপনাদেরকে জানিয়েছি। আমরা একটু সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানবার চেষ্টা করব। আমাদের দুজন সহকর্মী অপেক্ষা করছেন। শুরুতে আমরা গাজীপুরে যাচ্ছি, আমাদের সহকর্মী পলাশ প্রধান অপেক্ষা করছেন। আমরা একটু মহাসড়কের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাচ্ছি। পলাশ, আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং জনজীবন আসলে আজকে এখানে স্বাভাবিক কিনা তাও জানতে চাই। বৃষ্টি যদিও গাজীপুর শিল্পাঞ্চল এলাকা আমরা সকাল থেকে কিন্তু প্রত্যেকটি ঘন্টায় কিন্তু সর্বশেষ তথ্য যেগুলি রয়েছে সেগুলো কিন্তু জানানোর চেষ্টা করছি। তবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কথা যদি বলি সেক্ষেত্রে বলবো সকাল থেকে কিন্তু বিআরটির লেনের ওপর দিয়ে আমরা যে বিষয়টি দেখছি যে দূরপাল্লা পরিবহন যাচ্ছে এবং নিচ দিয়ে সেটি হচ্ছে যে স্থানীয় এবং ছোট ছোট যে পরিবহনগুলো সেটি কিন্তু যাচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখছি যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টে কিন্তু তারা কিন্তু বেশ তল্লাশি চালাচ্ছে, চেকপোস্ট বসাচ্ছে। যেটি সন্দেহ করা হচ্ছে সেটিতে কিন্তু আসলে থামিয়ে তাদেরকে চেক করা হচ্ছে, সেটি আমরা দেখছি। তবে গাজীপুর শিল্পাঞ্চল হওয়াতে আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু প্রত্যেকটি কলকারখানা চালু রাখা হয়েছে। প্রত্যেকটি আগের ন্যায় অর্থাৎ প্রতিদিনের ন্যায় যেগুলো রয়েছে সেই কার্যক্রম চালাচ্ছে। তবে কিছুক্ষণ আগে যে বিষয়টি জেনেছি যে কালিয়াকৈরে গ্রামীণ ইন্ডাস্ট্রি পার্কে সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়েছে, পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। সবকিছু মিলে এখন পর্যন্ত যদি বলি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা সিলেট মহাসড়ক যেটি রয়েছে সেখানে কিন্তু স্বাচ্ছন্দ্যে স্বাভাবিকভাবে পরিবহন অবস্থা স্বাভাবিক আমরা দেখছিলাম। ধন্যবাদ জানাচ্ছি পলাশ। আমরা দেখতে পাচ্ছি আর একজন সহকর্মী শরীয়তপুরের প্রতিনিধি SM শাকিল অপেক্ষা করছেন আমাদের জন্য। তিনি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আছেন এই মুহূর্তে। শাকিল, সাধারণত দেখা যায় যে বড় বড় স্থাপনা ঘিরেই তো নিরাপত্তার ঝুঁকি বেশি থাকে, এই এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সেক্ষেত্রে কেমন দেখছেন? বৃষ্টি এলাকায় কিন্তু আমরা একদম সকাল থেকেই দেখছি যে আইন শৃঙ্খলার পরিস্থিতি বেশ ভালো রয়েছে। আর যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এই এলাকায় টহল দিচ্ছে এবং বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা চেকপোস্ট বসিয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী রেখেছে, এমনটা কিন্তু আমরা দেখছি। সকাল থেকে যানবাহন চলাচল একদমই স্বাভাবিক বলা চলে। আমি যদি পরিসংখ্যানটা বলি, গতকাল রাত 12টা থেকে আজ সকাল 11টা পর্যন্ত কিন্তু ঢাকা অভিমুখী যে পরিবহনগুলো রয়েছে প্রায় 2500 গাড়ি কিন্তু ঢাকা অভিমুখে গিয়েছে এবং ঢাকা থেকে কিন্তু এই পদ্মা সেতু হয়ে প্রায় 3100 গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করেছে। তবে এখানকার যারা পুলিশ রয়েছেন এবং অন্যান্য যে বাহিনী রয়েছেন তারা কিন্তু বলছেন একদম স্বাভাবিক রয়েছেন পরিবেশ। এবং এখানকার যেই ঢাকা রেঞ্জের যে ডিআইজি এসেছিলেন তিনিও কিন্তু বলছেন যে পদ্মা সেতু সহ যে বাকি যেই এলাকাগুলো রয়েছে সবগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। বৃষ্টি শুনছিলাম আমরা। ধন্যবাদ জানাচ্ছি শাকিল আপনাকে। এবার একটু অন্য প্রসঙ্গ। কুমিল্লায় মাদক ব্যবসায় বাধা দেয় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বিল্লাল হোসেন নামের এক যুবক। সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সকালে বিল্লাল তার বাড়িতে মাদক নিয়ে প্রবেশ করে। এ সময় মাহফিল শেষ করে ছোট ভাই কামালও বাড়িতে আসে। বড় ভাইকে মাদক নিয়ে বাড়িতে প্রবেশ করতে বাধা দেয় সে। নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা হয়। পরে বিল্লাল ঘর থেকে ছুরি এনে ছোট ভাই কামালকে এলোপাতাড়ি আঘাত করে। এ সময় মা রাহেলা বেগম বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই কামালের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যান মা রাহেলা বেগম। পুলিশ জানায় অভিযুক্ত বিল্লাল চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলাও রয়েছে। ঘটনার পর থেকেই সে পলাতক। হত্যায় জড়িত থাকার অভিযোগে তার স্ত্রী আকলিমা খাতুনকে আটক করা হয়েছে।